ব্যক্তিগতভাবে আমি যুক্তি দিতে চাই যে ধর্ষণের বিরুদ্ধে প্রোটেস্ট সং কোনো জনরা নয়, এটি একটি কনফিগারেশন বা বিন্যাস যা অন্তত 4টি স্তরে ছড়িয়ে থাকে এবং প্রতিটি স্তর আলাদাভাবেই গানটিকে নীরব করে দিতে পারে। উচ্চারণ এর ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি যে কারিগরি পরিকাঠামোর ভেতর দিয়ে গানটি চলাচল করে এবং যে প্রাতিষ্ঠানিক গ্রহণ ঠিক করে দেয় যে গান আদৌ গণ্য হলো কিনা। আমি ব্যক্তিগতভাবে এই কথাটাকে বলবো অডিবিলিটি স্ট্যাক বা শ্রবণযোগ্যতার স্তম্ভ। প্ল্যাটফর্ম স্টাডিজ এর স্তরভিত্তিক পরিভাষা ধার করে একথা আমি আরো আলোচনা করব, কিন্তু তা ব্যবহার করব উল্টো মুখে। কোনো ব্যবস্থা কিভাবে কাজ করে তা বর্ণনা করতে নয়, বরং ঠিক কোন স্তরে এসে একজন সার্ভাইভার এর কণ্ঠ খসে পড়ে তা চিহ্নিত করতে। আর যেহেতু এই প্রতিটি স্তরই এখন উল্লেখযোগ্য মাত্রায় গণনামূলক, তাই এটি অনিবার্যভাবেই একটি ডিজিটাল হিউম্যানিটিজ এর যুক্তি। এটি এমন একটা যুক্তি যা এই ক্ষেত্রটিকে এমন কিছু করতে বাধ্য করে যা করতে তা এতকাল দেরি করে এসেছে। এই সত্যটিকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত যে তার অধ্যয়নের বিষয়বস্তুগুলি ক্রমেই পড়ার আগেই শ্রেণীবদ্ধ হয়ে যাচ্ছে। শুরু করা যাক একটি নেতিবাচক ফলাফল দিয়ে, কারণ এই আলোচনার ক্ষেত্রে নেতিবাচক ফলাফলগুলি অস্বাভাবিক রকমের তথ্যবহুল একটা ভাবমূর্তি ধারণ করে। যদি গত 4 দশকের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ পপুলার মিউজিক একত্র করে প্রশ্ন করা হয় কোন গানগুলি একই সঙ্গে ধর্ষণ সম্পর্কে এবং প্রোটেস্ট সং অর্থাৎ কোনো একটি ঘটনার বিবরণ না দিয়ে একটি ব্যবস্থাকে অভিযুক্ত করেছে, তবে তালিকাটি ছোট এবং কাঠামোগতভাবে একদিকে হেলে থাকে। অ্যারোস্মিথ এর জেনিস কারা গান যা হট 100-এ 4 নম্বরে পৌঁছয় এবং গ্র্যামি জেতে, টরি এমাস এর মি অ্যান্ড গান যা তার রেইন সহ প্রতিষ্ঠার আগের ঘটনা, নির্ভানার পালি ইতিহাসের অন্যতম সর্বাধিক বিক্রিত অ্যালবাম এ ধর্ষকের দৃষ্টিকোণ থেকে বলা একটি বাস্তব অপহরণের কাহিনী, টুপাক এর ব্র্যান্ডাস কারা বেবি এবং কিপ ইউর হেড আপ, সাবলাইম এর ডেট রেপ একটি রেডিও হেড যার রাজনীতি ভেঙে পড়ে কারাগারে ধর্ষণ নিয়ে একটি রসিকতার মধ্যে, ফিওনা অ্যাপল এর সাইলেন্ট গার্ল, অ্যালানিস মরিসেট এর হ্যান্ডস ক্লিন, রিয়ানার মিয়ান ডাউন, ক্যাশার প্রেয়িং, কেন্ড্রিক লামার এর মাদার আই সোবার এবং লাসিসিস এর Un violador en tu camino ও ভিভিড কুইন্টানার Canción sin miedo। ল্যাটিন আমেরিকার এই দুটি দৃষ্টান্তই পূর্ণতম অর্থে প্রোটেস্ট সং, যেগুলো শ্রোতারা ভোগ করেনি, জনতা গেয়েছে। আলোচনা শুরু করার সূচনাতেই দুটো ধরন চোখে পড়ে। প্রথম ধরনটি অত্যন্ত ব্যাকরণগত। পুরুষ শিল্পীরা প্রায় সর্বত্রই তৃতীয় পুরুষে লেখেন, জেনি, পালি, ব্রেন্ডা নামহীন এক মেয়ে, আর নারীরা লেখেন প্রথম পুরুষে। কেন্ড্রিক লামার এর মাদার আই সোবার এই ধারার চোখে পড়ার মতো অতিক্রম এবং তার জন্য 2022 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। দ্বিতীয় ধরনটি প্রাতিষ্ঠানিক, যে গানগুলি স্বীকৃতির যন্ত্রপাতি পায়, গ্র্যামির মনোনয়ন, অস্কার এর মঞ্চ, চার্ট সার্টিফিকেশন, সেগুলি প্রায় ব্যতিক্রমহীনভাবে ইংরেজিতে ব্যালেড বা মিড টেম্পো রক ঘরানায় পরিচ্ছন্ন কণ্ঠে এবং একটি পরিত্রাণমুখী বাঁক নিয়ে। এই ব্যাপারটা কোনো রুচির কাকতালীয় মিল নয়, এটা এই যন্ত্র ব্যবস্থা কি প্রক্রিয়াকরণ করতে পারে তারই বিবরণ। রন আয়ারম্যান এবং অ্যান্ড্রু জেমিসন যুক্তি দিয়েছিলেন যে সামাজিক আন্দোলনের ক্ষেত্রে সঙ্গীত কগনিটিভ প্র্যাকটিস বা জ্ঞানমূলক প্রয়োগচর্চা হিসেবে কাজ করে। এটি যৌথ পরিচয়ের সঙ্গ দেয় না, বরং সেই পরিচয় গঠন করে এবং প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়। শানা রেডম্যান একে ধারালো করে দাবি করেছেন যে অ্যান্থাম হলো ডায়াসপোরার সংগঠনের সনিক টেকনোলজিস বা ধ্বনিগত প্রযুক্তি। এগুলি সংহতির প্রতিনিধিত্ব করে না, সংহতিকে অস্তিত্বে অভিনয় করে তোলে। উইলিয়াম রয় এর সঙ্গে জরুরি শর্তটি যোগ করেছেন, সঙ্গীত আন্দোলন গড়ে তোলে কেবল তখনই যখন তা অংশগ্রহণমূলক, অর্থাৎ যখন একসঙ্গে সঙ্গীত করা হয়, ভোগ করা হয় না। আমাদের কর্পাস এ প্রয়োগ করলে রয় এর মানদণ্ড বিধ্বংসী। পূর্বে আলোচিত তালিকার প্রায় কিছুই অংশগ্রহণমূলক নয়। Un violador en tu camino অংশগ্রহণমূলক, আর সেই কারণেই ফল যুক্তি দিতে পেরেছেন যে এর আন্তঃদেশীয় ভ্রমণের কার্যকরণ ছিল এর আঙ্গিকগত বৈশিষ্ট্য, পুনরাবৃত্তি, যৌথ দেহায়ন, সঙ্গীতে অপ্রশিক্ষিত শরীরের পক্ষেও নকল করার সহজতা। এই ব্যাপারগুলো কোনো বার্তা নয় এবং এই প্রসঙ্গে এবং কামিলা কারদেনাস এরপর দেখিয়েছেন প্রতিটি আঞ্চলিক পুনর্মঞ্চায়নে কিভাবে স্লোগানটি নতুন করে লেখা হয়েছে স্থানীয়ভাবে নির্দিষ্ট অপরাধী রাষ্ট্রের নাম ধরে, আর মিয়া লেনাসেন এর শক্তিকে খুঁজে পেয়েছেন রাস্তা এবং ফিড এর মধ্যেকার বর্তনীতে, যা একা কোনোটি অর্জন করতে পারত না। ফলে কর্পাস দুই ভাগে ভাগ হয়ে যায়। একদিকে সেই গানগুলি যেগুলি ধর্ষণ সম্পর্কে এবং পণ্য হিসেবে বিতরিত হয়, অন্যদিকে সেই গানগুলি যেগুলি ধর্ষণের বিরুদ্ধে ব্যবহৃত হয় এবং চর্চা হিসেবে বিতরিত হয়। কাঠামোটিকে দুটিকেই ধরতে হবে এবং ব্যাখ্যা করতে হবে কেন প্রথম ধরনটি সহজে খুঁজে পাওয়া যায় আর দ্বিতীয়টি যায় না। এই প্রসঙ্গে আমরা 4টি স্তরের প্রস্তাব করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমরা কোনো পাইপলাইন হিসেবে এই ব্যাপারটিকে আলোচনা করব না। এই প্রত্যেকটি স্তর পরস্পরের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করে এবং একটি গান এক স্তরে সরব হয়েও পরের স্তরে নির্বাক হয়ে যেতে পারে। শ্রুতিগত ঘটনা, গ্রেইন, ছেম্বার, নির্দেশক ব্যাকরণ। হলামবার্ট গ্রেইন বা কণ্ঠের দানা বলতে বুঝিয়েছেন কণ্ঠের ভেতরে শোনা যায় এমন এক শরীর বস্তুগততা অর্থ নিগড়ে দেওয়ার পরেও যে অবশেষটুকু টিকে থাকে। এড্রিয়ানা ক্যাবারেরাও যুক্তি দিয়েছেন যে পাশ্চাত্য দর্শন লোগাস কে কণ্ঠহীন করেছে এবং তা করতে গিয়ে বক্তার একক
দেহধারীকে চেপে দিয়েছে। নিনা সান আইটশাইম এরপর আমাদের উদ্দেশ্যের পক্ষে নির্ণায়ক পদক্ষেপটি নিয়েছেন। কণ্ঠযন্ত্রে জাতিগত কোনো স্বাক্ষর নেই, জাতি উৎপন্ন হয় শ্রোতার ভেতরে। জেনিফার লেন স্টোভার এর লিসনিং ইয়ার বা শ্রবণকারী কান সেই আদর্শায়িত ছাকনিটির নাম, যা ব্যাখ্যা শুরু হওয়ার আগেই ধ্বনির গায়ে বিপদ এবং বিশ্বাসযোগ্যতার মাত্রা বসিয়ে দেয়। এই স্তরে প্রাসঙ্গিক বিশ্লেষণগুলি প্রশ্ন হলো, কে বলছে, প্রথম পুরুষ, তৃতীয় পুরুষ নাকি কোরাস, কাকে সম্বোধন করা হচ্ছে, সার্ভাইভার, অপরাধী, প্রতিষ্ঠান না জনতা, আর ধ্বনিগত ভঙ্গিটি কি, মোলাজমা, ফ্লাও, চ্যান্ট না চিৎকার। এবং তার পাশাপাশি গানটি প্রমাণের সাপেক্ষে নিজেকে কোথায় দাঁড় করায় সেই প্রসঙ্গে মিরান্ডা ফ্রেকার আমাদেরকে দিয়েছেন টেস্টিমোনিয়াল ইনজাস্টিস, সাক্ষ্যগত অবিচার, পরিচয় ভিত্তিক পুনর্ধারণা থেকে আরোপিত বিশ্বাসযোগ্যতার ঘাটতি, এবং হার্মেনটিক্যাল ইনজাস্টিস, ব্যাখ্যাতাত্ত্বিক অবিচার, নিজের অভিজ্ঞতাকে বোধগম্য করে তোলার মতো সার্বজনীন ধারণার অনুপস্থিতি। ক্যারেস কাঠামোগত জটিলতাটি যোগ করেন। ট্রমার সংজ্ঞায় বিলম্বতা, ঘটনার মুহূর্তে তা পুরোপুরি অভিজ্ঞতায় আসে না এবং আত্মস্থ না হওয়া পুনরাবৃত্তি হয়ে ফিরে আসে, ফলে সাক্ষ্য গঠনগতভাবেই অসম্পূর্ণ। আর ঠিক এই অসম্পূর্ণতাকেই বিরোধমূলক বিচার ব্যবস্থা অসঙ্গতি বলে পড়ে। সুতরাং এই ক্ষেত্রে একটি প্রসেস সোয়াং সাক্ষ্যমূলক ভঙ্গি নিতে পারে। এক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি এই মাস বা খেসার ব্যাপারে। রূপকাশ্রয়ী ভঙ্গি নিতে পারে যেমন এরোস্মিথ এবং নির্বাণা। ব্যঙ্গাত্মক ভঙ্গি নিতে পারে যেমন সাবলাইম, এবং নির্দেশক অভিযোগমূলক ভঙ্গি নিতে পারে এল ভিওলাদর এরেস তু, ধর্ষকটি তুমি। অথবা প্রত্যাখ্যানের ভঙ্গিও নিতে পারে, যা প্রমাণের চুক্তিটাকে সম্পূর্ণ অস্বীকার করে। শেষ ভঙ্গিটিতে নেকে মানাস অবস্থান করেন এবং প্রতিষ্ঠানের পক্ষে এটি সবচেয়ে কঠিনতম ব্যাপার। এবং এই ব্যাপারটার গোটা পরিকাঠামো নিয়ে তৃতীয় স্তরে আমরা আলোচনা করব এনকাউডিং, শ্রেণীবিন্যাস, রেকমেন্ডেশন এবং মডারেশনকে নিয়ে। এই স্তরটিতেই ডিজিটাল হিউম্যানিটিজ সবচেয়ে দেরিতে আকস্মিক নয় বরং গঠনমূলক হিসেবে তত্ত্বায়িত করতে শুরু করেছে, এবং এই আলোচনার গণনামূলক যুক্তির বেশিরভাগ তত্ত্ব এখানেই বাস করে। স্টার্ন দেখিয়েছেন কিভাবে MP3 নিজের ভেতরেই শ্রোতার একটি তত্ত্ব বহন করে। পারসেপচুয়াল কাউডিং সেটুকুকেই বাদ দেয় যা সাইকো অ্যাকুস্টিক মারো এর ভবিষ্যৎবাণী অনুযায়ী আপনি শুনতে পাবেন না, অর্থাৎ ফরম্যাটটির ভেতরে গাথা আছে কার কান গুরুত্বপূর্ণ সেই বিচার। এরপরে সবকিছুই সেই যুক্তিকে আরো ঘনীভূত করে। নেক রেকমেন্ডার আলোচনা করেন ফাঁদ হিসেবে, যা ধরে রাখার জন্যই নকশা করা, এবং দেখান যে রুচি আসলে ইঞ্জিনিয়ারদের হাতে নির্মিত একটি বস্তু যার ভেতরে শ্রোতা সম্পর্কে তাদের নিজস্ব ধারণা কাজ করছে। এরিক ড্রাট যুক্তি দেন যে স্ট্রিমিং ক্রমবিন্যাসের স্তরে দুষ্প্রাপ্যতা তৈরি করে এবং সঙ্গীতের আত্মপ্রযুক্তি হিসেবে কাজ করার ক্ষমতাই তাকে নজরদারির প্রযুক্তি করে তোলে। সাইনা বশার ভিত্তিমূলক বিষয়টি প্রতিষ্ঠা করেছেন। অ্যালগরিদম এর ক্ষমতা কাজ করে অদৃশ্য হয়ে যাওয়ার হুমকির মধ্য দিয়ে, সেন্সরশিপের মধ্য দিয়ে নয়। এবং পরিশেষে গ্রহণ বা আপটেক, গানটি আদৌ ঘটেছে বলে নথিভুক্ত হলো কিনা, ছট, পুরস্কার, আদালত, আন্দোলন, আর্কাইভের কাছে। মিশেল থ্রোয়েল চিহ্নিত করেছেন যে সেই চারটি মুহূর্ত যেখানে ইতিহাসের নথিতে নীরবতা ঢোকে, তথ্য সৃষ্টি, তথ্য সংকলন, তথ্য পুনরুদ্ধার এবং পূর্বাপর তাৎপর্য নির্ধারণ, এই প্রতিটি মুহূর্তেরই এখন একটি গণনামূলক প্রতিরূপ রয়েছে। মিশেল ক্যাসওয়েল এই পরিণতিটির নাম দিয়েছেন সিম্বলিক অ্যানাইলেশন বা প্রতীকী বিলুপ্তি, অর্থাৎ নথিতে কোনো গোষ্ঠীর মুছে যাওয়া বা বিকৃত হয়ে থাকা, এবং মারিকা সেফোর এর সঙ্গে এর প্রতিষেধক আর্কাইভ নীতি হিসেবে প্রস্তাব করেছেন রাডিকো এমপ্যাথি, আমূল সহানুভূতি। এবং এই আলোচনার ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে শ্রবণযোগ্য গান হলো Till It Happens to You, এবং প্রতিটি স্তরেই এই গানটা বেশ সমস্যাজনক। ইংরেজিতে এটা একটা পিয়ানো ব্যালেড, এটার পরিচ্ছন্ন মিক্স রয়েছে, নিয়ন্ত্রিতভাবে চড়তে চড়তে একটি বেল্টেড কোরাসে এই গানটা পৌঁছায়। এবং দ্বিতীয় স্তরে সাক্ষ্যমূলক ভঙ্গি, যদিও এক ধাপ দূর থেকে জায়ান ওয়ারেন গানটি লিখেছিলেন একটি ডকুমেন্টারির জন্য। গাগা নিজে একজন সার্ভাইভার, তিনি গানটি গেয়েছেন। এবং চতুর্থ স্তরে একটি একাডেমি অ্যাওয়ার্ড মনোনয়ন, একটি গ্র্যামি মনোনয়ন, এবং 2016 সালের অস্কার এর মঞ্চে এর পরিবেশনা, যার ভূমিকা দিয়েছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট এবং যার পিছনে দাঁড়িয়েছিলেন 50 জন সার্ভাইভার। স্তর 3-এ এই আকর্ষণীয় কাজটি ঘটে এবং সেখানে প্রতিটি বিন্দুতেই কাজটি ঘটে গানটির পক্ষে। কণ্ঠটি অটোমেটিক লিরিক্স ট্রান্সক্রিপশন ব্যবস্থার পক্ষে প্রতিলিপি করা সম্ভব, যে ব্যবস্থাগুলির কর্মক্ষমতা পরিচ্ছন্ন ইংরেজি একস্বরিক গায়নের বাইরে গেলেই তীব্রভাবে পড়ে যায়। গানের কথায় পুনরুদ্ধার করা কোনো গালাগালি নেই এবং প্রথম পুরুষে হিংসার কোনো দাবি নেই, এবং এমন কিছু নেই যা কোনো টক্সিসিটি ক্লাসিফায়ার চিহ্নিত করবে। এটা এমন একটা আকার যাকে মারো পরে এম্পাওয়ারমেন্ট ব্যালেড হিসেবে এবং আরো হাজারটি গানের পাশে বসিয়ে দেয়। এর প্রযোজনার মান একে বসিয়ে দেয় জনপ্রিয়তার বন্টনের সেই মোটা কেন্দ্রে, যাকে খাওয়াল্ড এবং অন্যান্য বিশেষজ্ঞরা দেখিয়েছেন রেকমেন্ডাররা নিয়মিতভাবে সুবিধা দেয়। এবং এই গানটি পূর্ণতম অর্থে মেশিন রিডেবল প্রোটেস্ট। লুকিং গানটি ধর্ষণের বিরুদ্ধে কোনো প্রোটেস্ট সোয়াং নয়, একে অন্তর্ভুক্ত করা হয়েছে কাঠামোটির উপর একটা ইচ্ছাকৃত চাপ পরীক্ষা হিসেবে, এবং এটি কাঠামোটিকে দুটি স্তরে ফলপ্রসূভাবে ভেঙে দেয়। গানটি যখন প্রথমে প্রকাশ পায় ওয়ার্ল্ড স্টার হিপ হপের মাধ্যমে 12 ফেব্রুয়ারি 2014 সালে, ইয়াং মানি রাইজ ওয়াফ অ্যান এম্পায়ার এর তৃতীয় সিঙ্গল হিসেবে গানটি আত্মপ্রকাশ করে। এই গানটি কখনো বিলবোর্ড হট 100-এ ঢোকেনি এবং এর কোনো RIAA সার্টিফিকেশন নেই আপাতত। নাবিল এলডারকিন এর
ভিডিও, যা জাশুয়া ট্রি মরুভূমিতে চিত্রগ্রহণ করা। সাদা কালো নিকি মিনাজ মেশ পরে রয়েছেন এবং মাঝে মাঝে পুরুষদের চোখের ঘন ক্লোজ আপ দেখা যায় এখানে। আর শেষে তিনি একটি অ্যাসল্ট রাইফেল থেকে আনুমানিকভাবে 15 থেকে 20 বার ফাঁকা গুলি ছোড়েন সেই পুরুষদের দিকে এবং শেষমেশ লেন্সের দিকে তাক করে। এই গানটি সম্ভবত পয়লা স্তরের ক্ষেত্রে একটি পাল্টা তাকানোর কাজ। ফরেস্ট ওয়েকম্যান এই একই সপ্তাহে স্লাইট-এ লেখা একটি পর্যালোচনা এই ক্ষেত্রে আলোচনা করা দরকার, যে সমালোচকরা সাজসজ্জাটিকে স্ববিরোধী বলেছেন। তারা ধরতে পারছেন না যে you don't get to choose who gets to look at Nicki Minaj. She does. নিকি মিনাজকে কে দেখতে পাবে তা বেছে নেওয়ার অধিকার আপনার নেই, তার অধিকার কেবলমাত্র তারই। এটাই বেল হক্স এর অপোজিশনাল গেজ বা প্রতিস্পর্ধী দৃষ্টি ধ্বনিতে এবং চিত্রে রূপায়িত সেই কৃষ্ণাঙ্গ নারী দর্শক যিনি পাল্টা তাকান এবং যার তাকানো নিজেই তাকানোর অধিকারটিকে জেরা করে। লকে কে প্রচলিত যন্ত্র ব্যবস্থার মধ্যে দিয়ে চালালে সেটা প্রায় প্রতিটা দোরগোড়ায় ধাক্কা খায়। এর প্রধান শব্দটি একটি জাতিবিদ্বেষ গালি, যা ভাষা অতিক্রমী অর্থে ব্যবহৃত এবং পুনরুদ্ধারকৃত। ঠিক সেই ক্ষেত্রেই খোরাক এবং অন্যান্য বিশেষজ্ঞরা 12টি শ্রেণীর উপরে একটি তালিকা তৈরি করেছেন এবং ঠিক সেই ক্ষেত্রটাই মোতায়েন করা ক্লাসিফায়াররা সামলাতে পারে না। স্যাপ এবং অন্যান্য বিশেষজ্ঞরা দেখিয়েছেন আফ্রিকান আমেরিকান ইংলিশকে হেট স্পিচ ক্লাসিফায়াররা 2 গুণ পর্যন্ত বেশি হারে আপত্তিকর বলে চিহ্নিত করে। ডেভিডসন, ভট্টাচার্য এবং ওয়েবার 5টি ডেটাসেট জুড়ে ফলাফলটি পুনরুৎপাদন করেছেন এবং পক্ষপাত্রীর অবস্থান দেখিয়েছেন কোনো একটিকে মারো নয়, ডেটাতেই। ডেভিডসন এবং অন্যান্য বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন যে নারী বিদ্বেষী বিষয়বস্তুকে নিয়মিতভাবে ঘৃণা নয়, নিছক আপত্তিকর হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। আমাদের বিষয়ের পক্ষে যার সরাসরি পরিণতি রয়েছে এবং এই পরিণতিটা অত্যন্ত কঠোর এবং স্পষ্ট করে বলা দরকার। প্ল্যাটফর্মের বন্টন নিয়ন্ত্রণ করে এমন একটা ধরনের টক্সিসিটি ক্লাসিফায়ার যা till it happens to you কে নিরাপদ এবং looking কে বিষাক্ত বলে বিচার করবে। আর তা এমন কারণে করবে যার সঙ্গে কোনো গানের রাজনীতির সম্পর্কই নেই এবং শব্দের বাহ্যরূপ এবং উপভাষার সঙ্গে সম্পর্ক সবটুকু। ছাং এবং অন্যান্য বিশেষজ্ঞরা কাউনান কাউন্টার স্পিচ কর্পাস গড়ার সময় প্রতিষ্ঠা করেছেন যে কাউন্টার স্পিচ শব্দগতভাবে ঘৃণা ভাষণের প্রায় অভিন্ন, অর্থাৎ যে ভাষা যৌন হিংসার বিরুদ্ধে লড়ে এবং যে ভাষা যৌন হিংসা করে দেখায়, যন্ত্র যে স্তরে কাজ করে সে স্তরে দুটি একই বস্তু। একে বলা যাক অ্যালগরিদমিক রেসপেক্টেবিলিটি পলিটিক্স, অ্যালগরিদমিক ভদ্রতাবাদের রাজনীতি। অত্যন্ত পুরনো একটি নিয়মের স্বয়ংক্রিয় পুনরুৎপাদন, যে নিয়ম ঠিক করে কোন নারীরা কোন ভঙ্গিতে কথা বললে আপত্তি জানাতে শোনা যাওয়ার অনুমতি পাবেন। এর কোনোটাই ত্রুটিপূর্ণ ইঞ্জিনিয়ারিং এর গল্প নয়। নারী বিদ্বেষকেই যন্ত্রপাঠ্য করা হয়েছিল একটি নির্দিষ্ট উপায়ে এবং এটা একটা নির্দিষ্ট মুহূর্তেও ঘটে। এভালিটা এবং আইভারভো এর অটোমেটিক মিসোজিনি আইডেন্টিফিকেশন এর কাজটিকে চালু করেছিল উপশ্রেণী সহ একটি লেবেল হিসেবে। স্টেরিওটাইপ, ডমিনেন্স, ডিরেইলিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ডিসক্রেডিট এবং লিঙ্গায়িত হিংসার কোনো তত্ত্ব নয়, সেই অন্টোলজি এখন পরবর্তী পর্যায়ের ক্লাসিফায়ার বলবৎ করে। ব্লাডজেট এবং অন্যান্য বিশেষজ্ঞরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ পক্ষপাত নিয়ে 146টি গবেষণাপত্র সমীক্ষা করে দেখেছেন যে কে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কিভাবে। সেই বিষয়ে ক্ষেত্রটির নীতিগত যুক্তি ধারাবাহিকভাবে অস্পষ্ট এবং তারা ম্যাট্রিক এর সমতার বদলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এবং ভাষা ভাবাদর্শকে কেন্দ্রে আনার পক্ষে যুক্তি দিয়েছেন। নিকি মিনাজ এর ক্ষেত্রে এই যুক্তিটা বাস করে ভিডিওতে, অডিওতে নয়। মিউজিক ইনফরমেশন রিট্রিভাল যা সিগন্যাল নিয়ে কাজ করে বের করে আনবে টেম্পো, টিম্বার এবং একটি ব্যালেন্স অ্যারাউজাল স্থানাঙ্ক, আর সেই ক্ষেত্রে যন্ত্রটা কোনো কিছু খুঁজে পাবে না। বাবস ড্রাম এর হোর্স সমালোচনাটাই এখানে স্থায়ী সতর্কবার্তা। একটি ব্যবস্থা বেঞ্চমার্ক এই ভালো ফল করতে পারে এই গানটা, অথচ সম্পূর্ণভাবে সাড়া দিতে পারে আনুষঙ্গিক ইঙ্গিতে। সুতরাং সঙ্গীতের কোনো কিছুই না শুনে ব্যাপারটা ঘটতে পারে যে পাইপলাইন লোকে কে ঋণাত্মক ব্যালেন্স যুক্ত একটি আগ্রাসী ট্র্যাপ রেকর্ড হিসেবে শ্রেণীবদ্ধ করবে, সেটি তার নিজের মাপকাঠিতে সঠিকই হবে, অথচ রচনার সম্পূর্ণ বিষয়বস্তুই তার হাতছাড়া হয়ে যায়। মিউজিক ইনফরমেশন রিট্রিভাল প্রসঙ্গে বাংলার এক র্যাপ ডুও আস্তে লেডিজ এর কথা আমি একটুখানি আলোচনা করতে চাই। এটা একটা বাঙালি হিপ হপ কালেক্টিভ যার সামনে রয়েছেন এমসি দেশা এবং রাইলেন, যেটি কাজ করে টেকভার্স এর ভিতরে। কলকাতার সেই ছাতা সংগঠন যার সংগ্রাহক এবং এক্সিকিউটিভ প্রডিউসার র্যাপার সিজি রৌনক চক্রবর্তী এর নথিভুক্ত প্রকাশ্য রেকর্ড বলতে কার্যত একটাই জিনিস। দ্য টেলিগ্রাফ এর মাইক কলকাতায় 29শে মার্চ 2026 তারিখের একটা লাইভ রিভিউ, যেখানে সেক্টর 5 এর 5 ম্যাড ম্যান এর একটি অনুষ্ঠানের কথা রয়েছে, যেখানে সংগঠনটি শিলং এর র্যাপার রেবো এর আগে মঞ্চে উঠেছিল এবং সেই রিভিউতে সেট এর 2টি গানের নাম রয়েছে। একটা হলো চিৎকার কর এবং দ্বিতীয়টি হলো কর্পোরেট মজদুর। আর গানটির 2টি বর্ণনা কেবল এইটুকু, সোশ্যালি কনসিয়াস পিসেস অ্যাড্রেসিং ওয়ার্কপ্লেস ইস্যুস, কর্মক্ষেত্রের সমস্যা নিয়ে সমাজ সচেতন রচনা। যেখানে রাইলেন কে উদ্ধৃত করা হয়েছে, ফার্স্ট
Our point is to get more women involved in this revolution. প্রথমত আমাদের লক্ষ্য এই বিপ্লবে আরো বেশি নারীকে যুক্ত করা। এইটুকুই আর্কাইভ। কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে চিৎকার কর এর কোনো রেকর্ডিং আমরা খুঁজে পাইনি, কোনো প্রকাশ বর্ষ নেই, লেবল নেই, ক্যাটালগ এ কোনো ভুক্তি নেই, গানের কথা নেই, অনুবাদ নেই, ভিউ কাউন্ট নেই, দ্বিতীয় কোনো প্রতিবেদন নেই। বাংলা লিপিতে চিৎকার কর অনুসন্ধান করলে এই গোষ্ঠীর নাম চিহ্নিত করা যায় এমন কিছুই মেলে না। গানটি যে যৌন হিংসা নিয়ে তার কোনো প্রমাণ নেই এবং এই কালেক্টিভের সঙ্গে অগাস্ট 2024 সালের আর.জি. খর মেডিকেল কলেজ ধর্ষণ হত্যা বা তার থেকে জন্ম নেওয়া রিক্লেইম দ্য নাইট মিছিলগুলির যোগসূত্রের কোনো প্রমাণও নেই। কালেক্টিভটি সম্পূর্ণ নারীদের কিনা তাও আমি নিশ্চিত করতে পারিনি। র্যাপার সেজি এর প্রকাশ করা সদস্য তালিকায় পুরুষ শিল্পীরাও রয়েছেন, স্বয়ং সেজি সহ। তবে শিরোনামটির অনুবাদ অত্যন্ত সরল, চিৎকার কর। চিৎকার কর একটি অনুজ্ঞা, স্ক্রিম। ব্যক্তিগত মতামত অনুসারে এই ধারণাটির জন্ম প্রায় নিশ্চিতভাবে দিয়েছে একটি অন্য বাস্তব গান, চিৎকার কর মেয়ে, স্ক্রিম গার্ল। এই গানটির ক্ষেত্রে লেখা এবং সুর দিয়েছিলেন কলকাতার গীতিকার আকাশ চক্রবর্তী। 2012 সালে সরাসরি পার্ক স্ট্রিট ধর্ষণের ঘটনা এবং তা নিয়ে সরকারি মহলের ভিকটিম ব্লেমিং প্রতিক্রিয়ার জবাবে গানটি প্রথম রেকর্ড করেন কণ্ঠশিল্পী ডানা দাশগুপ্ত এবং তা প্রকাশিত হয় ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের অ্যালবাম প্রতিবাদের গান সোয়াংস অফ প্রোটেস্ট এর সূচনার পংক্তি দুটি মোটামুটি একই রকম। চিৎকার কর্মে দেখি তোর কণ্ঠ কত দূর যায়, আমাদের হাতে পড়ে আছে শুধু মোমবাতি, হাতে নীরবে দাঁড়ানোর দায়। গানটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছায়, যেখানে ঢাকার বিক্ষোভে তা প্ল্যাকার্ড ও দেওয়ালে দেখা যায়। শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান গানটির এই সহজ সঞ্চারণ ক্ষমতার কারণ হিসেবে বলেছেন কথা এবং সহজ সুর, অর্থাৎ এটি বাংলায় ধর্ষণের বিরুদ্ধে পূর্ণ বিকশিত একটি প্রোটেস্ট সং। লিখেছেন একজন পুরুষ, গেয়েছেন নারীরা, প্রচার করেছে 1934 সালে প্রতিষ্ঠিত একটি কমিউনিস্ট সাংস্কৃতিক গঠন, আর ইংরেজিভাষী নথি থেকে গানটি প্রায় সম্পূর্ণভাবে অনুপস্থিত। এদিকে যে আন্দোলনের কাছ থেকে একজন গবেষক নারীদের একটি ধর্ষণ বিরোধী অ্যান্থেম আশা করতেন, সেই আন্দোলন তৈরি করলো অন্য কিছু। 9 অগাস্ট আর.জি. খর এর স্নাতকোত্তর প্রশিক্ষণরত চিকিৎসককে হত্যার পরে রিমঝিম সিনহা স্বাধীনতা দিবসের আগের মধ্যরাতে প্রথম রিক্লেইম দ্য নাইট মিছিলের ডাক দেন। এক সপ্তাহের মধ্যে তা 40-এরও বেশি পাড়ায় ছড়িয়ে পড়ে এবং এর নির্ণায়ক স্লোগান ছিল স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার জন্য। কিন্তু আন্দোলনের সাউন্ড ট্র্যাক ছিল মেইন স্ট্রিম, পুরুষ এবং বাণিজ্যিক অরিজিৎ সিং এর আর কবে অ্যান্ড ওয়েন, যা প্রকাশিত হয় 28 অগাস্ট 2024 সালে এবং নমুনা সময়সীমার মধ্যে 3 মিলিয়নেরও বেশি ভিউ এবং 19,000 শর্টস উদ্ভূত রচনা টেনেছিল। রূপম ইসলাম এর ক্ষত ওউন্ড 28 দিনে টেনেছিল প্রায় 200,000 ভিউ এবং এই দুটি গানই পেয়ার রিভিউ করা গ্রহণ গবেষণায় নথিভুক্ত, দুটোই পুরুষদের রচনা। আন্দোলনটিকে ঘিরে যে গবেষণা গড়ে উঠেছে তারও রেখা একই, কারণ গ্রহণ গবেষণা অনিবার্যভাবেই যা গৃহীত হয়েছে তাকে অধ্যয়ন করে, আর যা গৃহীত হয়েছিল তা হলো যা একটি প্ল্যাটফর্ম গুনেছিল, অর্থাৎ একটি আন্দোলন যার ডাক দিয়েছিলেন একজন নারী, যাতে হেঁটেছেন নারীরা, যার সাউন্ড ট্র্যাক বানিয়েছেন পুরুষেরা, আর যা অধ্যয়ন করা হয়েছে পুরুষদের রেকর্ডিং এর মধ্য দিয়ে। অথচ একই শহরে একই সময়ে সক্রিয় নারীদের র্যাপ কালেক্টিভ এর ভাগ্যে জোটে একটি লাইভ রিভিউ এর একটি মাত্র অনুচ্ছেদ। আমাদের কল্পিত কর্পাস গবেষণাটির যে নির্দিষ্ট প্রযুক্তিগুলি প্রয়োজন হতো সেটি একের পর এক ব্যর্থ হয়। অটোমেটিক লিরিক্স ট্রান্সক্রিপশন, বহুশরিক সঙ্গীতে ইংরেজিতেও নির্ভরযোগ্য নয়। আর বর্তমানের সেরা জিরো শট ব্যবস্থাটি একটি বহুভাষিক বেঞ্চমার্ক চালু করেছে ঠিক এই কারণেই যে ইংরেজির বাইরে গেলে ক্ষমতা ভেঙে পড়ে। স্টিভেন বার্ড যুক্তি দিয়েছেন যে এর জবাব আর বেশি নিষ্কাশন হতে পারে না। সংখ্যালঘু ভাষার বাচনকে যথেচ্ছ তুলে নেবার মতো ডারা হিসেবে দেখাটাই ঔপনিবেশিক ভঙ্গি, যেখানে গান কোড মিক্সড, কলকাতার র্যাপে যা প্রায়শই হয়, যেখানে গ্লুকহাউস মিশ্র ভাষার লেখায় কর্মক্ষমতার পরিমাপযোগ্য ধস নথিভুক্ত করেছে। যে সমস্যাটি বালি এবং অন্যান্য বিশেষজ্ঞরা প্রথম অভিজ্ঞতালব্ধভাবে চিহ্নিত করেছিলেন রোমান হরফে লেখা হিন্দি ইংলিশ এর ক্ষেত্রে। বাংলার জন্য নির্দিষ্ট সম্পদও রয়েছে। বাংলা বার্থ ভট্টাচার্য এবং অন্যান্য বিশেষজ্ঞরা যেটা তৈরি করেছেন, ইন্ডেক এনওপি সুইট এবং মিউরাল তার স্পষ্ট প্রতিবর্ণকৃত প্রশিক্ষণ সহ তৈরি হয়েছে এবং তার পাশাপাশি ব্রাউম্যাম এবং অন্যান্য বিশেষজ্ঞরা বাংলার ঘৃণা ভাষণ ডেটা সেট তৈরি করেছেন এবং ইংরাজির তুলনায় সম্পদের ভগ্নাংশ নিয়ে করা এই কাজগুলো প্রশংসনীয় অর্জন। কিন্তু যে বাংলা প্রোটেস্ট র্যাপ কোনোদিন রেকর্ডই হয়নি এই সিস্টেমে, তাকে কোনো ডেটা সেট হাজির করার পক্ষে এগুলো যথেষ্ট নয়। একটি গবেষণামূলক গবেষণাকে আসলে কি করতে হবে সেই প্রসঙ্গে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে যে বেশি কাজের অবস্থানটি ফিলিপ অ্যাগার এর 1997 সালের একটি ক্রিটিক্যাল টেকনিক্যাল প্র্যাকটিস বা সমালোচনামূলক কারিগরি চর্চা হিসেবে আমরা আলোচনা করতে পারি, যা কারিগরি কাজ এবং তার ভিত্তির সমালোচনা
আলোচনাকে দুটি পাশাপাশি কাজ না ভেবে একটি কাজ হিসেবে বিস্তারিতভাবে চর্চা করে। এই বিষয়বস্তুর ক্ষেত্রে সেটি দেখতে কেমন হবে সেই প্রসঙ্গে প্রথমত সেটি প্রধান হাতিয়ার হিসেবে সেন্টিমেন্ট এবং ইমোশন রেকগনিশন ছেড়ে দেবে। মিউজিক ইমোশন রেকগনিশন রাসেল এর সার্কামপ্লেক্স উত্তরাধিকার সূত্রে পেয়েছে, আর তার নিজের অগ্রণী গবেষকরাই এখন মেনে নিচ্ছেন যে এই এলাকায় গ্রাউন্ড ট্রুথ সাংস্কৃতিক এবং ব্যক্তিগতভাবে এতটাই নির্ভরশীল যে বর্তমান ডেটা সেটগুলি তা সামলাতে পারে না। আলোচনার প্রসঙ্গে শুরুতে ফিরে গেলে একটা ধর্ষণের বিরুদ্ধে প্রোটেস্ট সং কোনো বিষয়বস্তু দিয়ে শনাক্ত করা যায় না। পপুলার মিউজিক এ ধর্ষণ অবিরাম হাজির থাকে, বেশিরভাগ সময়ই আখ্যানের আসবাব হিসেবে এবং প্রায়শই দম্ভ হিসেবে। জনরা, আবেগ, ছড় এর অবস্থান কিংবা একজন সার্ভাইভার এর কণ্ঠের উপস্থিতি দিয়ে তাকে শনাক্ত করা যায় না। এখানে প্রস্তাবিত কাঠামোয় একে শনাক্ত করা যায় 4টি স্তর জুড়ে বিস্তৃত একটি বিন্যাস দিয়ে, এবং সেটি 4টি ক্রিয়ার কোনো একটি সমন্বয় সম্পাদন করে। ধর্ষণের বিরুদ্ধে কোনো প্রোটেস্ট সং সেটির নাম দেয়, সেটি সম্বোধন করে, সেটি প্রত্যাখ্যান করে এবং সেটি সমাবেত করে। এবং শেষ পর্যবেক্ষণটার জন্যই এই ভিডিও আলোচনা শুরু করা। এই 4টি ক্রিয়ার মধ্যে 3টি এমন চিহ্ন রেখে যায় যা যন্ত্র ব্যবস্থা খুঁজে পায়, আর চতুর্থটি বেশিরভাগ সময় তা রেখে যায় না। নাম দেওয়া তৈরি করে একটা রেকর্ডিং, সম্বোধন তৈরি করে একটা গানের কথা, প্রত্যাখ্যান তৈরি করে বিতর্ক, আর বিতর্ক তৈরি করে সংবাদ। সমবেত হওয়া তৈরি করে একটা ঘরের ভেতরে একটা ঘটনা, মধ্যরাতের একটা মিছিল এবং প্ল্যাকার্ডে সীমান্ত পেরোনো একটা স্লোগান, এবং তারপরে ফলপ্রসূ কিছুই হয় না। যদি না কেউ রেকর্ড করে থাকেন, এবং যদি না তারা যা রেকর্ড করেছেন তা এমন কোনো ভাষায় হয় যাদের কোনো মারও প্রশিক্ষিত হয়েছিল, এবং যদি না প্ল্যাটফর্ম এর ক্লাসিফায়ার শব্দটি ব্যবহারের অনুমতি দেয়, অর্থাৎ যে গানগুলি এই বর্ণনার সঙ্গে সবচেয়ে সম্পূর্ণভাবে মেলে, আমাদের পদ্ধতিগুলি সেগুলি দেখার পক্ষেই সবচেয়ে অপ্রস্তুত, আর আমাদের পদ্ধতিগুলি যেগুলি সবচেয়ে সহজে খুঁজে পায় সেগুলি সবচেয়ে সম্পূর্ণভাবে আত্মসাৎ হয়ে গিয়েছে। এটি এমন কোনো স্বরবিরোধ নয় যা উন্নততর যন্ত্রপাতি দিয়ে মেটানো যাবে। এটি স্ট্যাক এর একটি ধর্ম, এবং প্রতিবাদী সঙ্গীতের ডিজিটাল হিউম্যানিটিজ সবচেয়ে আগে যে সৎ কাজটি করতে পারে তা হলো এই ধর্মটির নাম দেওয়া।